মেঘ ও আবির দুজনেই খুব চিন্তিত, কিন্তু মেঘের থেকেও আবিরকে আজ একটু বেশি এলোমেলো দেখাচ্ছে। মেঘ একবার আবিরের মুখের পানে তাকিয়ে আবার নিচে ফ্লোরের দিকে তাকালো। মনে অসংখ্য প্রশ্ন। কি হয়েছে, কেন হয়েছে, কবে হয়েছে, কিভাবে হয়েছে, কি করলে সমাধান হবে এই সমস্যার ভাবনার মাঝেই হঠাৎ আবিরের চিন্তিত মুখটা ভেসে উঠল। মেঘ সঙ্গে সঙ্গেই পাশে থাকা আবিরের দিকে তাকালো। চুপচাপ নিস্তব্ধ হয়ে বসে আছে, হয়তো গভীর কিছু ভাবছে। মেঘ এবার নিজেকে একটু সামলে আবিরের দিকে ফিরে বসলো। মেঘের নাড়াচাড়া বুঝতে পেরে আবিরও মেঘের দিকে তাকালো। মেঘ আবিরের দুহাত মুঠোবন্দি করে বলল, আহির আব্বু, প্লিজ আপনি টেনশন করবেন না, আমার কিছুই হয়নি, আমি সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। দেখেন, আর আমাদের বেবিরও কিছু হবে না, আমরা হতে দিব না। আবির মেঘের কথা শুনে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। এই মুহূর্তে আবিরের চোখ দুটো যেন মেঘের সারা মুখেই বিচরণ করছে। মেয়েটা কত বড় হয়ে গেছে। এই তো সেদিনই থাপ্পড় দিয়েছিলাম বলে আমার সাথে কথা বলেনি, কিন্তু আজ সেই মেয়ে কিনা আমাকে বুঝদারের মতো বুঝাচ্ছে। আবির এসব ভাবনার মধ্যেই একটা নার্স এসে বলল, আপনাদের রিপোর্ট এসে পড়েছে, আপনারা প্লিজ ম্যামের চেম্বারে যান, আমি রিপোর্টটা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আবির ছোট করে উত্তর দিল, আচ্ছা। সঙ্গে সঙ্গেই মহিলা নার্সটি জায়গাটি ত্যাগ করলো। আবির মেঘের হাত ধরে কাঁপা কাঁপা পায়ে ডাক্তারের চেম্বারের দিকে গেল। আবির বলল, আসবো? ডাক্তার বলল, হ্যাঁ আসুন। ডাক্তারের সামনে এসে দাঁড়াতেই ওদের দুজনকে বসতে বলল। আবির আর মেঘ পাশাপাশি দুটো চেয়ারে বসলো। দুজনের চেহারার চিন্তার ছাপ দেখে ডক্টর এবার বলা শুরু করলো, মিস্টার খান, প্লিজ এতটা টেনশন করবেন না। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যত সমস্যা সৃষ্টি করেছেন তার সমাধানও সৃষ্টি করেছেন। আবির এবার মাথা তুলে ডাক্তারের দিকে তাকালো। আস্তে আস্তে বলল, ডক্টর, কি হয়েছে মেঘের, সিরিয়াস কিছু? আবিরের আগ্রহ উদ্দীপনা দেখে ডক্টর কিছুটা মুচকে আসলো। মেঘ আর আবির সেদিকে তাকিয়ে আছে। ডক্টর বলল, দেখুন মিস্টার খান, আপনার ওয়াইফের সমস্যাটা অতি জটিল আবার অতি সহজ। আবির খানিকটা ভ্রুকুচকে ডক্টরের মুখে পানে তাকালো। ডক্টর বলল, আপনার স্ত্রীর প্লাসেন্টা প্রিভিয়া দেখা দিয়েছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী চললে এই রোগকে ধ্বংস করা সম্ভব। বাচ্চার ফুটফুটে আদল দেখার সৌভাগ্য হবে আপনাদের, কিন্তু যদি ডক্টরের পরামর্শ অবহেলা করে তাহলে মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আপনার স্ত্রীকে রুটিন মাফিক জীবন নিয়ন্ত্রণ করান, বাকি আর কয়েকটা মাস সম্পূর্ণ বেড রেস্টে রাখুন। ডক্টরের কথার মাঝে মেঘ হঠাৎ ফুরন কেটে বলল, ডক্টর, প্লেসেন্টা প্রিভিয়া কি? ডক্টর আবারও খানিকটা হাসলেন, বলল, মিসেস খান, আমাদের দেশে বর্তমান সময়ে অনেক প্রেগনেন্ট মাদারেরই প্লাসেন্টা প্রিভিয়া নামক এই রোগের সম্মুখীন হতে হয়। প্লাসেন্টা প্রিভিয়া, যাকে বাংলায় বলে গর্ভফুল নিচে থাকা। গর্ভধারণের পর নারীর দেহের গর্ভফুলের সৃষ্টি, যেটা জরায়ুর দেয়ালে লেগে থাকে। গর্ভাবস্থার দ্বিতীয় অর্ধে যোনি থেকে রক্তপাত এই অসুবিধার উপসর্গের অন্তর্ভুক্ত। এই সময়ে উজ্জ্বল লাল রক্তের রক্তপাত ঘটে, কিন্তু শারীরিক কোনো ব্যথা বা অস্বস্তি নাও হতে পারে, কিন্তু এটা মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ। ডক্টরের দীর্ঘ কথা শোনা শেষ করে এবার আবির প্রশ্ন করল, ডক্টর, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ডক্টর বলল, এই সমস্যার সমাধানের অনেক উপায় রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওষুধ ও রেস্ট। রোগীকে অবশ্যই বেড রেস্টে রাখতে হবে। যদি কোনো রোগীর ওয়াশরুম ঘরের বাইরে হয় তাহলে তার ওয়াশরুম ঘরে ব্যবস্থা করতে হবে, যাতে বাহিরে ওয়াশরুমে যেতে না হয়। হাঁটাচলা একেবারেই করা যাবে না, ভারী কোনো বস্তু তোলা যাবে না। আর হ্যাঁ, স্বামী স্ত্রীর মিলন সম্পূর্ণ নিষিদ্ধ এই সময়ে। অবশ্যই এসব শর্ত মেনটেন করতে হবে। তাছাড়া কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেটা নিয়মমাফিক খেতে হবে। আবির বলল, আচ্ছা ঠিক আছে। আবির মেঘকে নিয়ে বাড়িতে এলো। এসে আম্মু, বড় আম্মু, কাকিকে দায়িত্ব দিল মেঘকে যেন খাট থেকে একটুও না নামতে দেওয়া হয়। কিছুক্ষণ আগে গাড়ি থেকে নেমে মেঘকে কোলে করে ড্রয়িং রুমে নিয়ে এসেছে আবির। সোফাতে বসিয়ে করার নির্দেশ দিয়েছে চুপচাপ বসে থাকতে। আবির মালিহা খানকে ডেকে বলল, আম্মু, নিচে একটা রুম আমাদের জন্য খালি করে দাও, আমরা এখন থেকে নিচেই থাকবো।
মালিয়া খান বলল, ঠিক আছে বাবা, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি এখনই। মেঘের ঠোঁট ফুলিয়ে মালিয়া খানের দিকে তাকালো, আদুরের কণ্ঠে বলল, বড় আম্মু, তোমার ছেলেকে একটু বুঝাও না প্লিজ। আমার তেমন কিছুই হয়নি যার জন্য রুম পাল্টাতে হবে। আমি ঠিক আছি, সুস্থ আছি। তাছাড়া ডক্টর তো বলেছে রেস্টে থাকলেই আর কোনো ভয় নেই। আবির এবার রাগে রাগে চোখে মেঘের পানে তাকালো, মনে মনে বলছে, এ মেয়ে কি বলে? ওর টেনশনে গতকাল সারা রাত আমি ঘুমাইনি, চিন্তায় আমার পাগল পাগল অবস্থা। মেঘ কেন আমার মনের অবস্থা কখনো বুঝতে চায় না। ভাবতে ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেললো আবির। রাগে চোখ মুখ লাল করে মেঘের পানে তাকিয়ে বলল, তুই চুপ কর, তোর থেকে আমি কিছু জানতে চেয়েছি? মেঘসহ সকলেই হতবম্ব দৃষ্টিতে আবিরের রাগান্বিত মুখের পানে তাকিয়ে আছে। রাগে চোখ দুটো লাল হয়ে আছে। মেঘ এবার চুপ হয়ে গেল। বুঝতে পেরেছে আবির অনেক রেগে গেছে। কারণ খুব বেশি রাগ না হলে আবির কখনোই সবার সামনে মেঘকে তুই করে বলতো না। যদি বিয়ের আগে সবসময় তুই করেই বলতো, কিন্তু বিয়ের পর থেকে রুমের বাইরে কখনোই আবির মেঘকে তুই করে বলেনি। মেঘের কথা শুনে অতিরিক্ত রাগে মেজাজে কন্ট্রোল হারিয়েছে আবির। তখনই মেঘ আর আবিরের শব্দ পেয়ে দোতলার সিঁড়িতে নেমে এসেছে বন্যা। আস্তে আস্তে নিচে এসে মেঘের পাশে বসলো। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান আবিরের কাছে এসে আবিরকে শান্ত করার চেষ্টা করলো। মেঘ হতবিহল চোখে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। সে ভেবেই পাচ্ছে না যে কি এমন বলেছে যার কারণে এত রেগে গেছে আবির। মালিয়া খান বলল, আবির বাবা শান্ত হ, মেঘ হয়তো কথাটা না বুঝেই বলে ফেলেছে, ওকে বুঝিয়ে বল, অবশ্যই বুঝবে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, হ্যাঁ, তোমাদের মেয়ে তো কোনো কথাই বুঝে না, সবই তো বুঝিয়ে বলতে হয়। ও কি বুঝতে পারছে না ওর উপরে থাকাটা ঝুঁকিপূর্ণ? নাকি বুঝেও আমাকে টেনশন দিতে চায়? ওপরের রুমে দুদিন একটানা থাকার পরই ওর আবার ইচ্ছে হবে নিচে এসে সবার সাথে কথা বলার, তখনও আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসবে। আমি কি অফিস থেকে সারাক্ষণ ওকে পাহারা দিব? কিন্তু ও যদি নিচে থাকে তাহলে এক এক সময় এক একজন ওর খেয়াল রাখতে পারবে। মেঘ নিজেও গল্প করার জন্য সবাইকে নিচে পাবে। সামান্য জিনিসটুকু মেঘ কেন বুঝতে পারে না বলো তো সবাই? সবাই আবিরের মুখের দিকে তাকিয়ে রাগি রাগি কথা বলা মনোযোগ দিয়ে শুনতে থাকলো। আবিরকে দেখে মনে হচ্ছে মনের এতগুলো কথা বলার পরে ওর রাগটা কিছুটা পরে এসেছে। আবির ধপাস করে সোফায় বসে পড়ল, দু হাতে নিজের মাথা চেপে ধরে বলল, আমি মেঘকে নিয়ে এত টেনশন নিতে পারছি না আম্মু। টেনশনে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। যেখানে আমি ওকে সুস্থ রাখতে চাই এত টেনশন করছি, সেখানে সে বারবার একঘেয়েমি করছে। এবার মেঘ উঠে আবিরের পাশে বসলো। মেঘ হেঁটে এসে আবিরের পাশে বসায় আবিরের রাগটা যেন তরতর করে বাড়ছে। তখনই আবির তার নিজের হাতের ওপর একটা শীতল স্পর্শ পেল। হ্যাঁ, আবিরের ভাবনাই ঠিক। মেঘ পাশে বসে আবিরের হাতটাকে মেঘের হাতে মুঠোবন্দি করেছে। টলমল চোখে আবিরের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, প্লিজ আপনি রাগ করবেন না। আপনার মতো এত কিছু ভাবনা চিন্তা আমার মাথায় আসে না। আমরা আজ থেকে দুজনেই নিচতলাই থাকবো। মেঘের শান্ত কণ্ঠ শুনে আবিরের মস্তিষ্ক যেন সতেজতা ফিরে পেল। তৎক্ষণাৎ বোধ হলো, এ কি, রাগের কণ্ঠে এত বেশি বলে ফেলেছি? এতটা না বললেও হয়তো বা পারতাম। সঙ্গে সঙ্গেই মেঘের দিকে তাকালো। মেঘের হাত দুটো নিজের হাতে চেপে ধরে বলল, স্প্যারো প্লিজ কষ্ট পাস না, আমি এত কিছু বলতে চাইনি, রাগের মাথায় বলে ফেলেছি। মেঘ আবিরের পানে তাকিয়ে দু চোখে এতক্ষণ জমে থাকা টলমলে জলগুলো মুহূর্তেই ছেড়ে দিল, যা গাল বেয়ে ঝরে পড়ছে আবিরের উরুতে। আবির অশান্তভাবে মেঘের চোখ দুটো মুছতে মুছতে বলল, প্লিজ আর কান্না করিস না, কাঁদলে তোর মাথা ব্যথা হবে। আবিরের অসহায় মুখ দেখে মেঘ কান্নার মাঝেই হঠাৎ ফিক করে হেসে দিল, বলল, আবির ভাই, আই এম সরি। আমি কোনো কিছু না ভেবেই জেদ করেছিলাম ওপরে থাকার জন্য, কিন্তু ওপরে থাকা আমার জন্য সেফ না, কিন্তু আমার জন্য আপনার সিদ্ধান্তটাই বেস্ট। আবির এবার মেঘের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, এই আমি কি তোর এখনো ভাই হই? মেঘ, তোকে নিয়ে আমি আর পারি না। তুই কি আমাকে তোর বাচ্চার মামা বানানোর প্ল্যান করছিস? আবিরের কথা শুনে মেঘ কিছুটা ভরকে গেল, তারপর আবারও ফিক করে হেসে দিল।
মেঘের মুখে হাসি দেখে দীর্ঘ কয়েক ঘন্টা পর আবিরও একটু হাসলো। ওদের হাসি দেখে এতক্ষণ যারা ওদের ঝগড়া মনমালিন্য দেখেছিল তারাও হাসলো। বিকেল 5:30 মেঘের রুম থেকে শোনা যাচ্ছে ড্রয়িং রুমে সকলের কথাবার্তার আওয়াজ। মেঘের মন চাওয়া সত্ত্বেও আজ সেখানে যেতে পারছে না। তানবীরও মনে হয় এইমাত্র বাড়িতে ফিরল। মেঘ রুমে বসে ভাইয়ের শব্দও পেল, কিন্তু বাইরে বের হওয়ার ব্যবস্থা নেই। আবির যে আজ সারাদিন একজন দক্ষ পাহারাদারের মতো পাহারা দিয়ে যাচ্ছে মেঘকে। এই যে এখন মেঘ বিছানায় বিরক্তি নিয়ে শুয়ে আছে, আর আবির পাশে বসেই ল্যাপটপে কাজ করছে। মূলত নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পর মেঘ আর রুম থেকে বের হয়নি বললে ভুল হবে, আবির বের হতে দেয়নি। দুপুরের খাবারটাও রুমে এনে আবির নিজের হাতে খাইয়ে দিয়েছে। খাওয়ার পর মেঘ একধারে বিছানায় শুয়ে আছে, কখনো এপাশ আবার কখনো ওপাশ। এভাবেই সেকেন্ড, মিনিট, ঘন্টা। আবির এবার খানিকটা বিরক্ত চোখে তাকালো। আবির বলল, কি হয়েছে, এমন করছো কেন? মেঘের নির্লিপ্ত জবাব, এমনি। আবির আবারও তার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনোযোগ সে কিছুতেই দিতে পারছে না। মেঘ সারাক্ষণ অস্বস্তি ভঙ্গিতে নড়াচড়া করছে। আবির খানিকটা ব্রুকুচকে তাকালো, তারপর বিছানার সাইডের টেবিলে ল্যাপটপটা রেখে মেঘকে পাজা কোলে তুলে নিল। মেঘ চোখ গুলগুল করে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই দেখলো আবির ড্রয়িং রুমের দিকে যাচ্ছে। এবার সোফাতে বসিয়ে দিল আবির, বলল, যদি সোফা থেকে নেমে এক পা হাঁটিস আমি তোর পা ভেঙে বিছানায় বসিয়ে রাখবো। মেঘ ঠোঁট ফুলিয়ে আবিরের মুখের দিকে ফিরে তাকালো। আবির এবার শক্ত কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, যা বলেছি তাই করব, আমার কথা নড়চড় হবে না। কি হয়েছে আমার বোনর? তানবীরের কণ্ঠে পেয়ে মেঘ ও আবির দুজনেই সিঁড়ির দিকে তাকালো। দেখলো তানবীর সিঁড়ি দিয়ে নামছে। তারপর তানবীর আবার বলে উঠল, ভাইয়া তুমি আমার বোনকে কি বলেছ? ও এমন মুখটাকে ফুলিয়ে গুল আলুর মতো করে রেখেছে কেন? আবির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পুরান পাগলের ভাত নাই, আবার নতুন পাগলের আমদানি। তানবীর এবার কিছুটা তাড়াহুড়া পায়ে আবিরের সামনে এসে দাঁড়ালো, বলল, ভাইয়া কি হয়েছে? তুমি কি বোনের উপর রাগ করেছ? আবির ঠোঁট গুল করে একটা ভারী নিঃশ্বাস ফেললো। তারপর বলল, তোর বোন আমার কথা শুনে না তানবীর, তোর বোনকে তুই নিয়ে যা। যে বউ কথা শুনে না তার শ্বশুরবাড়িতে থাকার প্রয়োজন নেই, তার জন্য বাপের বাড়ি বেস্ট। আবিরের এমন হোয়ালিপূর্ণ কথা শুনে উপস্থিত সকলে ভেবাচেকা খেয়ে গেল। সবচেয়ে বেশি হতবাক হয়েছে বন্যা, কারণ বিয়ের এই কয়েক মাস আবির কখনো দেখেনি এমন দুষ্টুমির সুরে কথা বলতে। সারাক্ষণ দেখেছে আবির বাড়িতে গম্ভীর মুখ নিয়ে চলাফেরা করে, তবে এটাও শুনেছে তানবীরের সাথে আবিরের ব্যবহারটা সম্পূর্ণ অন্যরকম। তানবীর এবার মেঘের সামনে গেল, পাশে বসে মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, বনু তুইও কি এখনো ছোট বাচ্চা আছিস? তুই জানিস না ভাইয়া তোকে নিয়ে কত টেনশন করে? তবুও কেন ভাইয়ার কথা শুনিস না? মেঘ বলল, শুনি তো ভাইয়া, তুমি জানো সে দুপুর থেকে বিছানায় শুয়ে আছি, এখন এইমাত্র এখানে এসে বসলাম। তানবীর বোনের মাথায় হাত বুলোতে বুলোতে বলল, আমি জানি বনু, দুপুরে বন্যার কাছে তোর কথা জানতে চাওয়ায় বন্যা সবই বলেছে। আমি তোর রুমেই যাচ্ছিলাম। তো এখন কেমন আছিস তুই? মেঘ বলল, হ্যাঁ ভালো আছি ভাইয়া। আবির তানবীরের উদ্দেশ্যে বলল, তানবীর তুই তোর বোনকে বলে দে, আগামীকাল থেকে আমি যখন অফিসে থাকবো তখনও যেন আমার কথার কোনো নড়চড় না হয়। আবির বেকুল হৃদয় অভিমানটা তানবীর বন্যা সকলেই বুঝতে পারল, কিন্তু মেঘ কি বুঝতে পেরেছে? বুঝলেও বা কতটুকু বুঝেছে? আবিরের কথা শুনে তানবীর মুচকে এসে মেঘের দিকে তাকালো। ঠান্ডা কণ্ঠে মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আর কয়েকটা দিন বনু, একটু কষ্ট করে নে, জানিস তো সবুরের ফল সর্বদাই মিষ্টি হয়। মেঘ ছোট করে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া জানি। তানবীর প্রশান্তিময় হাসি হাসলো উপস্থিত সকলেও। আবির হালিমা খানকে ডেকে বলল, মামুনি 2 কাপ কফি দিও তো। রান্নাঘর থেকে হালিমা খানের তৎক্ষণাৎ জবাব, তোরা বস, আমি নিয়ে আসছি। আদি দৌড়ে ছুটে এসে মেঘের পাশে বসলো। মেঘসহ সকলেই খানিকটা ভয় পেয়ে গেল। আকলিমা খান সঙ্গে সঙ্গেই আদিকে দিল এক ধমক, বলল, তোকে না কতবার বলেছি মেঘের কাছে হুটহাট দৌড়ে আসবি না, যদি মেঘ ব্যথা পেত। আদি হাঁপাতে হাঁপাতে বলল,
পাবে না আম্মু, আমি খেয়াল করে এসে বসেছি। এবার আবির সুন্দর মিহির কণ্ঠে আদিকে ডাকলো। আদি শোন। আবিরের ডাক কানে আসা মাত্রই আদি ছুটে গেল আবিরের কাছে। আদি বলল, বলো ভাইয়া। আবির আদির হাত টেনে তানবীর আর আবিরের মাঝখানে সোফাতে বসালো। তারপর আবির বলল, এভাবে ছুটে এসে তোর মেগাপুর কাছে গিয়েছিলি কেন? আদি খানিকটা চমকানো কণ্ঠে বলল, আসলে ভাইয়া এমনি। নিজের হাতের চিপসটা দেখিয়ে বলল, এই চিপসটা আমি বাবুর জন্য এনেছি। শুনেছি মেগাপু খেলেই বাবুর খাওয়া হবে, তাই আপুকে দিতে আসলাম। হঠাৎ তানবীর তার কান টেনে ধরল, বলল, তুই তো বেশ পেকেছিস। উফ ভাইয়া, ব্যথা পাচ্ছি, কান ছাড়ো বলেই চিৎকার করে উঠল আদি। আকলিমা খান পাশে দাঁড়িয়ে মিটমিট করে হেসে বলল, এবার ঠিক আছে, আরও বল পাকা কথা। বলেই উনি রান্নার ঘরের দিকে হাঁটলেন। সন্ধ্যার আড্ডার পর সবাই যার যার মতো রুমে চলে গেছে। পরবর্তীতে রাতের খাবার খাওয়ার জন্য সকলে নিচে আসলেও মেঘকে আবির আর রুম থেকে বের হতে দেয়নি। আবির নিজেই মালিয়া খানকে বলে মেঘের খাবার ঘরে আনিয়েছে এবং তার নিজ হাতেই খাইয়ে দিয়েছে। এই যে শুনছেন? আবিরের টি শার্টটি ধরে টানতে টানতে বলল মেঘ। মেঘ শুয়ে আছে। পাশেই আধশোয়া হয়ে বসে ফোন টিপছে আবির। আবির বলল, হ্যাঁ বলো। আবিরের মুখে সেই চিরচেনা হ্যাঁ শব্দটা শুনতেই মেঘের মনটা যেন প্রশান্তিতে ভরে গেল। মেঘ বলল, আপনি কি এখন আমার উপর রেগে আছেন? আবির এবার ফোনটা বালিশের উপর রেখে মেঘের দিকে ঘুরে শুয়ে পড়ল। মেঘের মুখটা দুহাতে আজলায় নিয়ে ললাটে চুমু আঁকলো। তারপর মেঘকে আস্তে করে নিজের দিকে আরেকটু চাপিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, মেঘ, আমার ক্লান্ত হৃদয়ের প্রশান্তি তুই। সারাদিনের সকল ক্লান্তি গোধূলি লগ্নে তোর কাছে ফিরলে শান্তিতে রূপ নেয়। তুই আর আমাদের বাবু দুইটাই আমার বড্ড শখের। তোদের কাউকেই আমি কোনো পরিস্থিতিতেই হারাতে চাই না। ট্রাস্ট মি, তোদের ছাড়া সত্যি আমি বাঁচতে পারবো না। মেঘ আবিরের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। ভাঙা কণ্ঠে বলল, আমায় এত কেন ভালোবাসেন? কি আছে আমার মাঝে? আবির মুচকে আসলো। তারপর মেঘকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোর ভেতরে যা আছে হয়তো তা পৃথিবীর অন্য কারো ভেতরে নেই।